আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ সন্দীপ? সন্দীপ স্ক্রিন দেখতে পাচ্ছ? সন্দীপ দেখতে পাওয়া যাচ্ছে না তো। স্ক্রিন দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি। আচ্ছা, আর একটা তোমার যে ইয়ে কি বলে সিলেবাস, তোমাদের যে সিলেবাস, আমার রিজনিংয়ের সিলেবাস প্রায় শেষের দিকে, ঠিক আছে? তো আমরা এখন কিছুদিন তোমাদের ক্লাস অফ থাকবে। আমরা সেই ক্লাস স্টার্ট করব আবার সেই জুন মাস থেকে। তোমাদের ক্লাস আবার স্টার্ট হবে কোন মাস থেকে বললাম? জুন মাস থেকে তোমাদের ক্লাস কিন্তু আবার স্টার্ট হবে। তোমাদের যে সিলেবাস ছিল সে সিলেবাসটা আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে, হয়তো স্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছ। আরআরবি গ্রুপ ডি। যেটা পিডিএফটা দিবেন বললেন। হ্যাঁ বলো, পিডিএফটা যেটা দিবেন বলছিলেন ওটা। হ্যাঁ, ওটা এই রিজনিংটা কমপ্লিট হয়ে যাক। রিজনিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে রিজনিংয়ের একটা তোমরা প্র্যাকটিস করার জন্য একটা পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? রিজনিংটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমাদের ক্লাসটা একটু কিছুদিন কিছু মাস অফ থাকবে। অফ থাকবে মনে হচ্ছে আমার পরীক্ষা আছে, সেই জন্যই আমি অফ রাখবো। যেহেতু পড়াবে এটা কে? কারণ আমিই তো পড়াই, সেহেতু আমাকে সেইগুলোকে দেখতে হয় তো আগে থেকে, সেই জন্য। তো সেই জন্য রিজনিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কিছু মাস ক্লাস অফ থাকবে, তারপরে আমি ম্যাথামেটিক্সের সিলেবাসটা পুরো কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এতদিন যা হয়েছে হয়তো অনেকেই লাইভে করতে পারেনি, তাদেরও সুবিধা হবে, কারণ তারাও আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে। কারণ এটা প্রত্যেকেরই সুবিধা, শুধুমাত্র যারা লাইভ করছে তাদের নয়, প্রত্যেকেরই সুবিধা। হয়তো যাদের কোনো পরীক্ষা চলছিল, গ্র্যাজুয়েশন বলো, তো তাদেরও ক্লাস অনেক হয়ে গিয়েছে বলতে গেলে, কারণ তারাও একটুকু দেখতে পারবে নিজেদের সময় করে। তো সেই জন্যই আমি, যেহেতু রিজনিংটা একদম পুরো শেষের দিকে, তো সেই জন্যই আমি কিন্তু আর সেটার দিকে লক্ষ্য রাখছি না। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের ম্যাথামেটিক্সের প্রফিট লসটা মনে হয় আমি ফ্রাইডেতে শেষ করে দেবো। তো প্রফিট লস পর্যন্ত এখন আমাদের ম্যাথামেটিক্সের ক্লাসটা পর্যন্ত থাকলো। আমরা নেক্সট পরে আবার তোমাদেরকে জানিয়ে দেবো। তো একটুকু সিলেবাসটার দিকে আমরা একটা লক্ষ্য রাখি, যেহেতু সামনে আমাদের পরীক্ষার এক্সাম ডেট হয়তো খুব তাড়াতাড়ি পড়ে যাবে। প্রত্যেকে দেখতে পাচ্ছ কি না আমি জানি না, হয়তো সবাই দেখতে পাচ্ছ। স্ক্রিনটা একটুকু জুম করে নিও। দেখো এখানে লেখা আছে আরআরবি গ্রুপ ডি লেভেল 1 এক্সামিনেশন প্যাটার্ন 2025। আমরা যেহেতু 2025-এই পরীক্ষা দেবো, তো তার জন্য কিন্তু আমাদের কিছু রুলস রেগুলেশনটা কিন্তু দেখে নিতে হবে। দেখো, বেসড অন দ্য পারফরমেন্স অফ ক্যান্ডিডেটস ইন দ্য কম্পিউটার বেসড টেস্ট সিবিটি, মানে পরীক্ষার্থীদের সঠিক পারফরমেন্সের মাধ্যমে কম্পিউটার বেসড টেস্ট মানে সিবিটি পরীক্ষাটা কিন্তু দিতে হবে। এখানে কোনো কি বলবো যে ওএমআর সিটে পরীক্ষা হবে না, হ্যাঁ, কোনো রিটেন পরীক্ষা নয়, কম্পিউটার। তোমাদেরকে কম্পিউটার দিয়ে দেবে, সেই কম্পিউটারের প্রশ্নগুলো একটা একটা করে আসবে, এবং সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু করতে হবে। দে উড বি সিলেক্টেড ফর দ্য নেক্সট স্টেজ। পরীক্ষাটা হয়ে যাওয়ার পরবর্তী ধাপে পিইটি, পিইটি মানে তোমরা জানো যে যেটা ফিজিক্যাল টেস্ট, ওকে? সেই ফিজিক্যাল টেস্টটা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান করার পরে কি হবে, তোমাদেরকে কিন্তু সেই সিবিটি 1-এর পাওয়া নাম্বারের ওপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট তৈরি হবে। সেই মেরিট লিস্টে যদি তোমাদের নাম থাকে, তাহলে তোমরা কিন্তু আরআরবি গ্রুপ ডি চাকরিটা কিন্তু পেয়ে যাবে। এখানে কিন্তু কোনো মানে নেই যে একদম ইন্টারভিউ আছে একদম বিশাল কিছু,
তার জন্য কোনো কোনো প্রশ্ন নেই, একটুকু পরীক্ষাটা যদি ভালো করে দিতে পারো তাহলে কিন্তু আমাদের চাকরি কিন্তু কনফার্ম। এবারে এখানে যে তোমাদের যে সিলেবাসগুলো আছে, জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলছি জিআই, আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমি তোমাদেরকে এখানে যেটা করাচ্ছি সেটা হচ্ছে ম্যাথামেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স। এই ম্যাথামেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স জিআই এর দেখো মার্কস কত আছে, দেখো 30 নাম্বার আছে রিজনিংয়ে, আর গণিতে আছে 25 মার্কস, আমার টোটাল হচ্ছে 55 মার্কস। তো 55 মার্কসের মধ্যে তোমরা প্রায় প্রত্যেকে আমার ক্লাসটা যদি ঠিকঠাক মতো তোমরা যদি কেউ প্রথম থেকে করতে পারো 45+ ধরে রাখো, পাবেই 45 নাম্বার তোমরা এখান থেকে পাবেই 55-র মধ্যে। তাহলে বাকি নাম্বারগুলোর জন্য তোমাদেরকে একটা আমি পিডিএফ দিয়ে দেবো, একটা বুক তোমাদেরকে আপলোড দিয়ে দেবো, সেই বুক থেকে তোমরা এগুলো করে নিতে পারবে। জেনারেল সায়েন্স, তারপরে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো তোমাদেরকে একটা পিডিএফ আকারে সেইগুলো দিয়ে দেওয়া হবে, তোমরা সেইগুলো থেকেই প্রশ্নগুলো বাড়িতে নিজে থেকেই পড়ে নিতে পারবে। ওকে, তো ম্যাথামেটিক্সের যে যে চ্যাপ্টারগুলো আমরা আগের দিন দেখেছিলাম, নাম্বার সিস্টেম, ডেসিমেলস, এলসিএম, রেশিও, প্রপোর্শন, মেনসুরেশন, টাইম ডিস্টেন্স, প্রফিট লস, জিওমেট্রি, তো এগুলোর মধ্যে আমরা কমপ্লিট করেছি কি কি, এগুলোর মধ্যে আমরা কমপ্লিট করেছি, জুম করে নাও যাদের দেখতে অসুবিধা হচ্ছে তাহলে বুঝতে পারবে। এখানের মধ্যে আমরা কমপ্লিট করেছি টোটাল আমাদের প্রফিট লসটা চলছে, পার্সেন্টেজটা পুরো কমপ্লিট করে দিয়েছি। তো তোমাদের এই যখন ক্লাস অফ থাকবে, যে যে ক্লাসগুলো হয়ে গিয়েছে প্রত্যেকটা ক্লাসে কিন্তু ভালোভাবে প্র্যাকটিসটা করে নেবে। পার্সেন্টেজ কমপ্লিট করে নিয়েছি, তারপর আমরা কমপ্লিট করে নিয়েছি বদমাস যেটা সিম্পলিফিকেশন, এটা কমপ্লিট করে নিয়েছি। প্রফিট লসটা শুক্রবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাকি যে চ্যাপ্টারগুলো থেকে গেল সেই চ্যাপ্টারগুলো আমরা জুন মাস থেকে ট্রাই করব করার। প্রত্যেক দিন অঙ্কের ক্লাস হবে, সোম টু শনি 6টা দিনই আমি প্র্যাকটিস তোমাদের করাবো। তো আমি বাকি সাবজেক্টগুলো কমপ্লিট করে নিতে পারবো। ওকে, রিজনিংয়ে আমাদের যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেই চ্যাপ্টারগুলো হচ্ছে কনক্লুশন, ওকে, ডাইরেকশনটা করিয়ে দিয়েছি, নাম্বার সিরিজ হয়ে গিয়েছে, ভেন ডায়াগ্রাম হয়ে গিয়েছে, ম্যাথামেটিক্যাল অপারেশন হয়ে গিয়েছে, আলফাবেটিক সিরিজ হয়ে গিয়েছে, ক্লাসিফিকেশন হয়ে গিয়েছে, তারপর রিলেশনশিপ হয়ে গিয়েছে, কোডিং ডিকোডিং হয়ে গিয়েছে, অ্যানালজিস হয়ে গিয়েছে। বাকি আছে আমাদের শুধুমাত্র রিজনিংয়ের 4টে চ্যাপ্টার, সেটা হচ্ছে ডাইস, ক্লক, ক্যালেন্ডার আর সিলোনিজম মানে সিদ্ধান্ত বিবৃতিমূলক। এই কটা পার্ট তোমাদেরকে করিয়ে দেবো আমি, তাহলে আমাদের পুরো রিজনিং চ্যাপ্টারটা কমপ্লিট। ওকে, তারপর যখন পরীক্ষার নোটিফিকেশান বেরোবে তখন আমরা হয়তো কিছু কিছু ক্লাস হয়তো প্র্যাকটিসের জন্য রাখবো। তো এটাই হচ্ছে আমার রেলের গ্রুপ ডির জন্য মোস্ট একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো তোমরা ভালোভাবে বাড়িতে যেগুলো করে দিয়েছি সেইগুলো একটু ট্রাই করো। তো নেক্সট আমরা যেগুলো আজ করব সেটা হচ্ছে কি করব, আজকে আমরা রিজনিংয়ের অন্য একটা টপিক আছে আমরা প্র্যাকটিস করব। ওকে, দেবেন শুনতে পাচ্ছ? দেবেন আছো? দেবেন? ওকে, দেবেন আমাদের কিন্তু তুমি জানো যে ডব্লিউবি প্রাইমারি টেটের একটা প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে, তুমি তো সেই প্র্যাকটিস ব্যাচে অলরেডি এনরোলমেন্ট হয়ে আছো, হয়তো গ্রুপটাতে লক্ষ্য করেছো। যারা আমাদের রেলের গ্রুপ ডির অনলাইন ব্যাচে আছে পারমানেন্টলিভাবে, তাদের কিন্তু ওই প্র্যাকটিস ব্যাচটা একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তো দেবেন একটুকু আমাদের গ্রুপে মেসেজ করে দিও তুমি। ওকে, আমাদের প্রাইমারি টেটের গ্রুপে তুমি একটু মেসেজ করে দিও তোমার নাম, আর নিচে লিখবে ডব্লিউবি প্রাইমারি টেট কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস। ওকে, তাহলে আমি কিন্তু তোমাকে আমাদের গ্রুপটাতে জয়েন করিয়ে নেবো। দেবেন শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার।
তুমি একটুকু মেসেজ করে দেবে আজকে রাত্রের মধ্যেই, হ্যাঁ, যে স্যার আমি আপনার রেলের গ্রুপ ডিতে অলরেডি অ্যাডমিটেড, তো প্র্যাকটিস ব্যাচটাতে আমাকে জয়েন করিয়ে দিন। এরকমভাবে তুমি গ্রুপটাতে লিখবে, দিয়ে নিচে লিখবে তোমার নাম, ফুল নামটা লিখবে, দিয়ে লিখবে যে ডব্লিউবি প্রাইমারি টেট কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস। তাহলে আমরা তোমাকে একটা আমাদের পার্সোনাল একটা ওই ডব্লিউবি প্রাইমারি টেটের কোশ্চেন ব্যাংক প্র্যাকটিসে একটা গ্রুপে তোমাদেরকে যুক্ত করে দেবো। তুমি আছো, শঙ্কর আছে, তারপর সন্দীপ, তোমার ওই যে কি নাম গো, নামটা মনে পড়ছে না, ওই ভবানী শুনতে পাচ্ছ সন্দীপ? সন্দীপ শুনতে পাচ্ছ? এতটা বলুন। হ্যাঁ, বলছিলাম যে ভবানীর সাথে পরিচয় আছে তো? হ্যাঁ, পরিচয় আছে। একটুকু বলে দিও ওকে, হ্যাঁ, যে ক্লাস করতে, কারণ অনেক দিনে ক্লাস হয়তো অ্যাটেন্ড করেনি। আর যেটা বললাম সেটা একটুকু বলে দেবে যে তুমি আপনি প্রাইমারি। তো আপনি আপনি দরকার হলে গ্রুপে আমাদের যে গ্রুপ গ্রুপটা আছে ওই গ্রুপটা মেসেজ করে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে করে দেবো। না তোমাকে বললাম মানে তোমার সাথে পরিচয় আছে তো এরকম নর্মালি ভাবে, তো দেখা টাকা হয় না না, যদি। আছে আছে, পরিচয় আছে। হ্যাঁ, দেখা টাকা যদি না হয়। না, দেখা সাক্ষাৎ না, এমনি ফোনে, আচ্ছা আচ্ছা, ফোনে পরিচয় ফোনেতেই আছে। কথা হয়, দেখা সাক্ষাৎ ঠিক হয়। আছে, তাহলে ফোনে আরেকবার তুমি বলে নিও। আমাদের তো সময় পাবো কখন তা ঠিক নেই বলতে গেলে, সবাইকে তো বলা নেই। তো তুমি যেহেতু হ্যাঁ, ক্লাস করছো, তুমি আরেকবার আমাকে ওকে বলে দিও যে স্যার ক্লাস করতে বলছে, ব্যাস এটুকুই। আচ্ছা, ঠিক চলো আছে। তাহলে আমরা আজকে শুরু করব রিজনিংয়ের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডাইস। তোমরা ডাইস কথাটা শুনেছো বলতে গেলে প্রত্যেকে? ডাইস কি শুনেছো না শোনোনি বলো? ডাইস শোনোনি? ডাইস, জিও, জিও নাম শোনোনি? জিও কি গো? ডাইস গো, এরকম সে জিওতে যে ছক্কাগুলো হয়, সে ছক্কার গুটিগুলো দেখেছো? ছক্কার গুটিগুলো, ডাইস কথাটি মানে কি ছক্কা, ঠিক আছে? এটাকে রিজনিংয়ে বলছি আমরা ছক্কা, কিন্তু খেলাটা কিন্তু নয়। তাহলে আমাদেরকে কিন্তু এখানে বিভিন্ন সংখ্যার বিপরীতগুলো বের করতে হবে। তাহলে ডাইস, বলো তো ডাইস ক প্রকার? ডাইস ক প্রকার? ডাইস দেখো, বেসিক রুল, বেসিক রুলস, খাতা বের করো প্রত্যেকে। একটা হচ্ছে কিউব আর একটা হচ্ছে ডাইস। তাহলে কিউব দেখতে কেমন হয় বলো? কিউব দেখতে কেমন হয়? এরকম হয় না কিউবগুলো দেখতে? এরকম, এটা সাহায্যে এটা, এরকম সাহায্যে এটা, হয়তো। তাহলে এটা হচ্ছে কিউব। আর ডাইস মনে হয় কেমন দেখতে হয়? এরকম একটা, এরকম ঘরের মতো। ওকে, একটা বড় এরকম একটা ঘর, সেই ঘরে কিন্তু এরকমগুলো দেখতে পাওয়া যায়, এরকম, ঠিক এরকম কিন্তু আমাদের পুরো ছবিটা কিন্তু এরকম হবে। ওকে, তাহলে এটা একদিকে হতে পারে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র দিয়েও প্রশ্ন হতে পারে, কিন্তু এর মধ্যে কোনো নাম্বার লেখা যাবে না। এই বর্গক্ষেত্রের মধ্যে কোনো নাম্বার, তাহলে নাম্বার, নাম্বার লেখা যাবে না। আর এইগুলোর মধ্যে, এই যে ডাইসগুলোর মধ্যে বর্গক্ষেত্র দিয়ে হতে পারে,
বর্গক্ষেত্র দিয়ে হতে পারে, অথবা আয়তক্ষেত্র দিয়েও কিন্তু হতে পারে। এক্ষেত্রে নাম্বার লেখা থাকবে। তাহলে এক্ষেত্রে এটা হতে পারে, আবার এই দিকটা আয়তক্ষেত্র কিন্তু হতে পারে, কিন্তু এক্ষেত্রে কি বলছে, নম্বর লেখা কিন্তু থাকবে। ওকে, তাহলে আমরা সরাসরি আমরা কিন্তু কোশ্চেনে চলে যাই, তাহলে আমাদের কিন্তু করতে সুবিধা হবে, তাই বুঝবো আমরা খুব তাড়াতাড়ি এবং আমরা কিন্তু তাড়াতাড়ি করতে পারবো। চলো 1 নম্বর কোশ্চেন। ওকে, চলো 1 নম্বর কোশ্চেন হচ্ছে, চিত্রে চিত্রে একটি ছক্কার চারটি অবস্থান তাহলে চিত্রে একটি ছক্কার 4টি অবস্থান দেওয়া হলো। চারের বিপরীত সংখ্যাটি হলো, চারের বিপরীত সংখ্যাটি হলো। তাহলে চিত্রে একটি ছক্কার 4টি অবস্থান দেওয়া হলো, চারের বিপরীত সংখ্যাটি হলো। তাহলে সেই চিত্রগুলো একটু ছবি অঙ্কন করে দিই। তাহলে এই একটা এরকম একটা থাকবে, এরকম একটা থাকবে, আর এরকম একটা থাকবে। এইগুলো এরকম করে ঘর দেওয়া থাকবে। পরীক্ষার সময় আমি সেই ঘরটা হয়তো করতে পারছি না সময় করে, এরকম করে কিন্তু ঘর দেওয়া থাকবে। ওকে, এমনি করে কিন্তু এটা ঘর দেওয়া থাকবে, সেই ঘরটা হয়তো আমি তোমাদেরকে অ্যাডজাস্ট ছবিটা আমি আঁকতে পারছি না, এরকম করে কিন্তু এইগুলো ঘর দেওয়া থাকবে। ডাইসে যেমন ঘর হয় সেই ঘরগুলো কিন্তু দেওয়া থাকবে। আমি কিন্তু অ্যাডজাস্ট সেই ঘরগুলো তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি না, তো এরকম করে আমি দেখানোর চেষ্টা করছি, মানে সেম টু সেম নয়, কিন্তু তাও বোঝার ক্ষেত্রে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। তাহলে এখানে নাম্বার দেওয়া আছে 1 4 3, তারপরে নাম্বার দেওয়া আছে 4 1 5, তারপরে নাম্বার দেওয়া আছে 5 6 4। এটা কিছু নয়, হ্যাঁ, এই জায়গাটা কিছু নয়। অনেকে হয়তো ভাববে যে স্যার এই জায়গাটা কি হবে, এটা কিছু নয়, ঠিক আছে, এই জায়গাটা কিছু নয়। আর একটা ঘরে দেওয়া আছে 3 4 6। তাহলে তোমাকে বের করতে হবে 4-এর বিপরীত সংখ্যাটি কত। পরীক্ষায় এরকম দেওয়া থাকবে। তাহলে এবারে তোমরা বলো যে স্যার কিভাবে এটাকে আমি কমপ্লিট করব। 4-এর বিপরীত সংখ্যাটি কত দেবেন। দেখো, যখনই এরকম টাইপের প্রশ্ন আসবে তখন চেষ্টা করতে হবে যে ঘরে যে সংখ্যা সব থেকে বেশি কমন আছে। তাহলে 1 4 3, 4 1 5, 6 5 6 4 আর 3 4 6। তাহলে সব থেকে কমন টাইপের সংখ্যা কোনটি? সব থেকে কমন টাইপের সংখ্যা কোনটি বলো? সব থেকে কমন টাইপের সংখ্যা কোনটি দেবেন?
4 4 কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু আছে। ওকে, তাহলে দেখো এখানেও 4-এর বিপরীতে 3, এখানেও 4-এর বিপরীতে 6, এখানেও 4-এর বিপরীতে 6। ওকে, তাহলে এখানেও 4-এর বিপরীতে 3, এখানেও 4-এর বিপরীতে 6, এখানেও 4-এর বিপরীতে 6। ওকে, তাহলে দেখো কি কি আছে। 4 1 3, আবার এখানে লিখছি 4 5 6, আবার এখানে লিখছি 4 3 6। তাহলে এখানের মধ্যে কি কি সংখ্যা আছে? 1 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। তাহলে বাদ কোন সংখ্যাটা দেওয়া আছে বলো তো? বাদ কোন সংখ্যাটা আছে? 2 বাদ আছে স্যার। তাহলে এখানে 4-এর বিপরীতের সংখ্যা কি হবে? অপশন অ্যান্সার কি হবে? 2। তাহলে যেটা নেই, যে সংখ্যাটা, সেটাই হবে উত্তর। তাহলে 4-এর বিপরীতের সংখ্যা কি হবে? 2। বুঝতে পারলে দেবেন? বুঝতে পারলাম না, তারপরে আবার বুঝতে পারোনি? আচ্ছা ঠিক আছে। এখানে প্রশ্নে দেওয়া আছে, আমি তোমাকে আরও ভালো করে বোঝার চেষ্টা করছি। এখানে প্রশ্নে দেওয়া আছে যে চিত্রে একটি ছক্কার 4টি অবস্থান দেওয়া হলো, 4-এর বিপরীতের সংখ্যাটি হলো। যে সংখ্যাটার বিপরীত সংখ্যাটা জানতে চাইবে, সেই সংখ্যাটা সব ঘরে আছে কিনা একবার দেখে নেবে। তাই 4-এর বিপরীত সংখ্যাটা বলতে 4 প্রত্যেকটা ঘরে আছে কি? হ্যাঁ কি না? আছে। তাহলে তুমি সেই 4টাকে লিখবে নিচু থেকে ওপরে পর্যন্ত, মানে এরকম ক্লক ওয়াইজ। এরকম বোঝাচ্ছি তোমাকে, এরকম ক্লক ওয়াইজ কিন্তু 4টা লিখবে। এই যে এই ক্লক ওয়াইজ। তাহলে 4 1 3 লিখলাম। দ্বিতীয় ঘরটা ক্লক ওয়াইজ, মানে এরকমভাবে নামবে, তাই তো? তাহলে 4 5 6 লিখলাম। তৃতীয় ঘরটা কী করে হবে? 4 6 5, তাই তো? 4 6 5, তাহলে এটা হবে 6, এটা 5। আবার ওটা কী লিখবো? 4 3 6। তাহলে এই যে 4 1 3 4 5 6, 4 6 5, তার 4 3 6। তাহলে এই যে 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত আমার এই ডায়াগ্রামের মধ্যে কোন সংখ্যাটা নেই? 1-এর পরে 3 আছে, 3-এর পরে 4 আছে, 4-এর পরে 5 আছে, কিন্তু নেই কোন সংখ্যাটা বলো তো? কোন সংখ্যাটা নেই? 2। 2টা নেই, ভালো করে দেখতে পাচ্ছ তুমি নিশ্চয়ই ছকটার মধ্যে। তাই যেটা নেই সেটা হবে উত্তর। তাহলে আমি এখানে অ্যান্সার লিখলাম 2। তাহলে এত ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে। আরেকটা করি, তাহলে আরও ক্লিয়ার হবে। তাহলে তোমার লেখো 2 নম্বর। 2-এর বিপরীত সংখ্যা হলো, 2-এর, চেষ্টা করো নিজেকে, বিপরীত, 2-এর বিপরীত সংখ্যা হলো। তাহলে এখানে করছি, এখানে আছে 2 4 3, 2 3 1, 5 2 1, 6 1 3। করো, সঠিক উত্তর করো, দেবেন?
2 এর বিপরীত সংখ্যা হলো, তাহলে কমন দেখতে হবে। কমন দেখো, কমন দেখো, দেখো কোন কোন ঘরগুলো কমন আছে। দেখো যে যে ঘরগুলো কমন আছে সেগুলো লিখে নাও। তাহলে 2 3 4, 2 1 3, তারপরে 2 5 1, তারপর 6 3 1। তাহলে বলো 2 এর বিপরীত সংখ্যা কি হবে? 2 এর বিপরীত সংখ্যা কি হবে? দেখো 3-এর বিপরীত সংখ্যা 4, 5-এর বিপরীত সংখ্যা 1। ঠিক আছে, তাহলে পড়ে কি থাকলো আমার এই পুরো ছকটার মধ্যে? 1 থেকে 6, তাই তো? তো 1-এর বিপরীত কি আছে? 3। ওকে, 3-এর বিপরীত কি আছে? 4। ওকে, 3-এর বিপরীত কি আছে? 4। এবার এই যে 5টা হয়তো তুমি বলছো যে স্যার 5টা কী হবে? 4-এর বিপরীত কি আছে? 5। তাহলে 6-এর বিপরীত কি আছে? বাকি কি থাকলো 1 থেকে 6 পর্যন্ত? 3 হয়ে গেল, 4 হয়ে গেল, 5 হয়ে গেল, তাহলে 2 বাকি থাকলো। তাহলে 2-এর বিপরীত কি? 2-এর বিপরীত হচ্ছে 6। তাহলে অ্যান্সার হচ্ছে 6। বুঝতে পেরেছো দেবেন? হ্যাঁ স্যার। নেক্সট, বুঝতে পারলে না পারলে বলবে, ঠিক আছে? যে স্যার আমি বুঝতে পারলাম না, আরেকবার বলে দেন। যতবার বলবে আমি ততবার কিন্তু বোঝাবো। বোঝাতে আমার কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা বলো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কিন্তু বোঝাবো, এটাই হচ্ছে মেন কথা। এবার কিছু বিন্দু দিয়ে করি। তাহলে এখানে আছে 4টে বিন্দু, এখানে 6টা, এখানে 3টে। আচ্ছা, দেখতে পাচ্ছ না স্ক্রিনটা? না স্যার, স্ক্রিনে দেখা যাচ্ছে না।